হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? তোমাদের সকলকেই জানাই কুরবানি ঈদের শুভেচ্ছা। তো আমরা গত পর্বে পড়েছিলাম 21 পৃষ্ঠা পর্যন্ত, আর আজকে আমরা পড়ব বাক প্রত্যঙ্গ থেকে। আর আমরা পড়তেছি ক্লাস 8-এর বাংলা, তোমরা সকলেই জানো। তো বাক প্রত্যঙ্গে যেটি আছে সেটি ধ্বনি উচ্চারণে যেসব প্রত্যঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে বাক প্রত্যঙ্গ বলে। তো এটা বাক প্রত্যঙ্গের সংজ্ঞা। তারপরে এখানে বাক প্রত্যঙ্গের ছবি দেওয়া হলো, মানে এটা বাক প্রত্যঙ্গের ছবি তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে, তোমরা এটা দেখবে। তো প্রথমেই দেখো, এই যে দেওয়া আছে মূর্ধা, এই যে অংশটিকে বলা হয় মূর্ধা, এই অংশটিকে বলা হয় মূর্ধা। আর তারপরে আছে তালু, এই অংশটিকে তালু বলা হয়, এই অংশটিকে কণ্ঠ বলা হয়। আর এই যে ছোট্ট যে একটা যন্ত্রের মতো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ষড়যন্ত্র। এটা আবার কূট বুদ্ধির ষড়যন্ত্রের কথা মনে করো না, এটা কথা বলার যে ষড়যন্ত্র, সেটা স্বরযন্ত্র, মানে স্বর মানে কথা বা বাচন এরকম, আর এটার যন্ত্র। তারপরে আছে শ্বাসনালী, এই যে লাল কালার অংশটিকে এটা শ্বাসনালী। আর মুখগহ্বর এটা মুখগহ্বর, আর এই যে লাল অংশটা জিভ। আর এটা এই জায়গায় দাঁতের অবস্থান, এটা ওষ্ঠ মানে ঠোঁট। আর এটা নাসারন্ধ্র, মানে নাকের কথা বলা হয়েছে। তো আশা করি তোমরা সবগুলো এগুলো বুঝতে পারলে। আর এই যে এটা ফুসফুস। তো তারপরে আছে 23 পৃষ্ঠায় আছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাক প্রত্যঙ্গের স্বয়ংক্রিয়তা। নিচের ছকে লাল চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করো। উচ্চারণের সময়ে কোনো বাক প্রত্যঙ্গ ব্যবহার হচ্ছে তা বোঝার চেষ্টা করো, মানে উচ্চারণের সময় কোন বাক প্রত্যঙ্গগুলো ব্যবহৃত হচ্ছে সেটা বোঝার চেষ্টা করার কথা বলা হয়েছে, এবং ছকে নির্দিষ্ট জায়গা দেওয়া আছে, সে জায়গায় লিখবে। এরপরে আছে কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর মিলাবে, আলোচনা করবে এবং প্রয়োজনে সংশোধন করে নেবে। একটি উত্তর তারা করে দিয়েছে। তো এই যে আমরা এই যে কুমড়ো, ফুল, লতা, এগুলো আমরা যে আগামী পর্বের এগুলো তো করেছিলাম, 21 পৃষ্ঠায় করেছিলাম। তো এখানেও আছে যে কুমড়ো কি কণ্ঠ, এগুলো শব্দ। আর কোন বাক প্রত্যঙ্গে ব্যবহৃত হচ্ছে, কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত নাকি ওষ্ঠ, এটা আমাদের বের করতে হবে। তো কুমড়ো এই কণ্ঠ, তাই এখানে তারা কণ্ঠ ব্যবহার করেছে। তো এখন কথা হলো, তোমরা এগুলো কিভাবে সমাধান করবে। তারা তো একটি করিয়ে দিয়েছে, কিন্তু তুমি কিভাবে এটা সমাধান করবে সেটা জানার জন্য আমাদের প্রথমেই একটু নিচে চলে যেতে হবে, অর্থাৎ 24 পৃষ্ঠায় যেতে হবে। 24 পৃষ্ঠায় এই যে তোমরা দেখতে পাচ্ছ কণ্ঠ ব্যঞ্জন, তারপরে আছে তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, আর ওষ্ঠ ব্যঞ্জন। এগুলো আমাদের আগে পড়ে নিতে হবে। তো আগে আমরা এই বিষয়গুলো পড়ে নিই, তারপরে আমরা এই সবটি সমাধান করব। তো চলো আমরা আগে এটাই পড়ে নিই। তো এখানে আছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি। বাক প্রত্যঙ্গের যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনি সৃষ্টি করে, সেই জায়গাটি হলো ওই ব্যঞ্জনের উচ্চারণ স্থান। মানে বাক প্রত্যঙ্গের যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জন ধ্বনিটা সৃষ্টি করে, সেটাই তার উৎপত্তি স্থল বা উচ্চারণ স্থান। তারপরে আছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়েক ভাগে ভাগ করা যায়, 5 ভাগে ভাগ করা যায়। 1 কণ্ঠ ব্যঞ্জন, 2 তালব্য ব্যঞ্জন, 3 মূর্ধন্য ব্যঞ্জন, তারপরে আছে 4 দন্ত ব্যঞ্জন, এবং 5 ওষ্ঠ ব্যঞ্জন। তো আমরা এখন নিচে এই স্বরধ্বনি উচ্চারণের সময়ে কোনো বাক প্রত্যঙ্গ অংশগ্রহণ, কোন বাক্য প্রত্যঙ্গের অংশগ্রহণ মুখ্য এবং কোন বাক্য প্রত্যঙ্গের অংশগ্রহণ গৌণ,
নিচে ছকে তা দেখানো হলো। তো কোনটা মুখ্য বাক প্রত্যঙ্গ আর কোনটা গৌণ বাক প্রত্যঙ্গ সেটা এখানে দেওয়া হয়েছে। তো কণ্ঠ ব্যঞ্জন জিভের পিছনের অংশ। তো জিভের কিসের অংশ? পিছনের অংশ হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। তো কণ্ঠ ব্যঞ্জন কোথায়, মানে এটার মুখ্য বাক প্রত্যঙ্গ হচ্ছে জিভের পিছনের অংশ, অর্থাৎ এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ যে জিভ, এটা হচ্ছে জিভ, আর এই যে এটা হচ্ছে পিছনের অংশ। দাঁড়াও আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো এই জিভটার পিছনের অংশ, অর্থাৎ এই অংশটিকে বোঝানো হয়েছে যে এই অংশ এবং গৌণ বাক প্রত্যঙ্গ হয়েছে নরম তালু, মানে হচ্ছে এই অংশের যে নরম তালু আছে সেটার কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে ওই একই জিভের, এটা হচ্ছে তালু হচ্ছে জিভের সামনের অংশ এবং হচ্ছে শক্ত তালু। মূর্ধন্য ব্যঞ্জন হচ্ছে জিভের ডগা এবং মূর্ধা, আর দন্ত ব্যঞ্জন হচ্ছে জিভের ডগা এবং হচ্ছে উপরের পাটির দাঁত। তারপরে আছে উষ্ঠ ব্যঞ্জন, নিচে ঠোঁট আর হচ্ছে উপরের ঠোঁট। এটা হচ্ছে গেল মুখ্য বাক প্রত্যঙ্গ আর হচ্ছে গৌণ বাক প্রত্যঙ্গ। তারপরে আছে কণ্ঠ ব্যঞ্জন, যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে জিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ু পথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কি বলে? কণ্ঠ ব্যঞ্জন বলে। যেমন কাকা, খালু, গাছ, ঘাস, তারপরে হচ্ছে কাঙ্গাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ, ঞ মানে হচ্ছে কণ্ঠ ব্যঞ্জনের উদাহরণ। তোমাদের হচ্ছে এই যে এখান থেকে এটা মুখস্থ করতে হবে, আর হচ্ছে এই যে ক, খ, গ, ঘ, ঞ এটা তোমাদের একটু মনে রাখতে হবে। এটা তোমাদের 23 পৃষ্ঠায় কাজে লাগবে। তারপরে আছে তালব্য ব্যঞ্জন, এই যে এখান থেকে পড়তে হবে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে। অর্থাৎ যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মানে জিভের আগাটা খানিকটা প্রসারিত হয়, মানে হচ্ছে চ্যাপ্টা হয়ে যায় বা বৃদ্ধি পায়, এরকম প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে শক্ত তালুর কাছে গিয়ে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে হচ্ছে তালব্য ব্যঞ্জন বলে। আর সেগুলো হচ্ছে চ, স, বর্গীয় জ, ঝ, তালব্য স, এটা হচ্ছে তালব্য ব্যঞ্জন স্বরধ্বনির উদাহরণ। তোমরা হচ্ছে এগুলো একটু এই যে আন্ডারলাইন করে দিচ্ছি, এগুলো তোমরা একটু মাথায় রাখবে। তারপরে আছে মূর্ধন্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন হচ্ছে দন্তমূল এবং হচ্ছে তালুর মাঝখানে যে উঁচু স্থানটি বা উঁচু অংশটি থাকে তার নাম হচ্ছে মূর্ধা। মানে হচ্ছে দন্ত মানে হচ্ছে দাঁত এবং তালু মানে তো তালুই, বুঝতেই পারছ। তো এই দুইটার মাঝখানে যে উঁচু অংশটি আছে সেটার নাম হচ্ছে মূর্ধা, যেটা আমরা হচ্ছে যে উপরের অংশে দেখেছি, এই এটাকে হচ্ছে মূর্ধা বলে। এই যে দাঁত মানে দন্ত, আর হচ্ছে এই যে তালু, এটা হচ্ছে তালু, আর তালুর মাঝখানে যে অংশটা এটাই হচ্ছে মূর্ধা। তো তারপরে আছে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন বলে। তাহলে মূর্ধন্য ব্যঞ্জন কাকে বলে? যে যেখান থেকে শুরু করে এখানে তোমাকে একটু মুখস্থ করতে হবে, আর এই যেগুলো একটু মাথায় রাখতে হবে। ট, ঠ, ড, ঢ, ঢ, এগুলো হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তারপরে আছে দন্ত ব্যঞ্জন, যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগার উপরে দাঁতের পাটি মানে পাটির উপরের পাটির দাঁতের সাথে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে হচ্ছে দন্ত ব্যঞ্জন বলে। আর এগুলো উদাহরণ হচ্ছে ত, থ, দ, ধ, এগুলো হচ্ছে দন্ত ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তারপরে আছে উষ্ঠ। উষ্ঠ ব্যঞ্জনধ্বনির মানে হচ্ছে যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি, সেগুলোকে উষ্ঠ ব্যঞ্জন বলে। তারপরে আছে এই উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে
উদাহরণটা সেটা হচ্ছে প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির উদাহরণ। তো তোমাদেরকে এখানে হচ্ছে এই বিষয় 23 নম্বর পৃষ্ঠাটি সলভ করার জন্য এই যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো চলো এগুলো তো জেনে নেওয়া হলো, এখন আমরা 23 পৃষ্ঠার সমাধানটি করে নেই। তো বন্ধুরা এখন আসো আমরা হচ্ছে এটা সলভ করি। তো এখানে আছে হচ্ছে ফুল। ফুলে এই যে ফ অক্ষরটি আছে সেটিকে আমাদের নির্দেশ করতে হবে, কারণ কেননা আমাদের এখানে বলাই হয়েছে লাল চিহ্নিত বর্ণগুলো হচ্ছে কোন বাক প্রত্যঙ্গে ব্যবহৃত হচ্ছে সেটি বের করতে। তো এখানে লাল বর্ণে আছে হচ্ছে ফ, সুতরাং আমাদেরকে ধরতে হবে ফ। এখন আমরা কীভাবে বের করব, সেটি হচ্ছে এই ফটা কোন ব্যঞ্জন ধ্বনিতে আছে সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো তো কণ্ঠ ব্যঞ্জন ধ্বনিতে কি আছে? নেই। তালব্য ব্যঞ্জন ধ্বনিতে কি আছে? নেই। মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনিতে আছে? না, নেই। দন্ত ব্যঞ্জন ধ্বনিতে আছে? না, এখানেও নেই। উষ্ঠ ব্যঞ্জন ধ্বনিতে আছে কিনা দেখো তো। হ্যাঁ, এই যে এখানে আছে, সুতরাং এটা কি হবে? উষ্ঠ ব্যঞ্জন। অর্থাৎ হচ্ছে এই ফুলটা হবে উষ্ঠ ব্যঞ্জন, অর্থাৎ এটা হচ্ছে উষ্ঠ। তো এরপরে আছে লতার ত। এখন আমরা দেখব লতার ত কোথায় আছে। তো লতার ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দন্ত ব্যঞ্জন ধ্বনিতে আছে এই যেখানে, সুতরাং লতার ত হচ্ছে কি? দন্ত। এই যে দন্ত হয়েছে লতার ত। তারপরে আছে ড এ ডাটার ড। তো ডাটা ড দেখি আমরা কোথায় আছে। ড এখানে নেই, প্রথমটাতে নেই, দ্বিতীয় তালব্য ব্যঞ্জনও নেই, মূর্ধন্য ব্যঞ্জনে আছে। এই যে আমরা মূর্ধন্য ব্যঞ্জনে পেয়েছি ড, সুতরাং এটা কি হবে? সুতরাং এটা হবে এই যে মূর্ধা যে লেখাটা আছে এটাই হবে সেটা মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। তো তারপরে আছে, আমি এগুলোকে একটু আলাদা মার্কিং করে দিই যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো এই যে একটু আলাদা মার্কিং করে দিলাম যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তারপরে আছে গাছের ছ। গাছের ছ আমরা দেখি কোথায় আছে। ছ ছ ছ এই যে তালব্য ব্যঞ্জন ধ্বনিতে আছে, এই যে এখানে ছ তালব্য ব্যঞ্জন ধ্বনিতে আছে, সুতরাং এটা কি হবে? সুতরাং এটা হবে এই যে তালু লেখা যে অংশটি আছে সেটা মানে হচ্ছে তালব্য ব্যঞ্জন, এটা হবে এখানে। তো তারপরে আছে ছুটির ট। এখন ট কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করব। তো ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনিতে আছে, তো ট হবে কি? মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনি। এরপরে আছে পকেটের প। তো আমরা দেখি প কোথায় আছে। তো আমরা হচ্ছে প দেখতে পাচ্ছি এই যে উষ্ঠ ব্যঞ্জন ধ্বনিতে, এই যে প এই যে প দেখতে পাচ্ছি উষ্ঠ ব্যঞ্জন ধ্বনিতে। তো উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে কোথায় আছে? এই যে উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি, এই উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি হচ্ছে পকেটেটা হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি, সুতরাং আমরা এটাকে উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি ব্যবহার করলাম। তো তারপরে আর বাকি কয়েকটা আছে, এটা হচ্ছে ভেজা আছে, দেরি আছে, কথা আছে, পাগল আছে, তারপরে আছে মুরগি। তো এগুলো হচ্ছে আমরা এখন সমাধান করব। তো আমি এগুলো একটু সমাধান করে দিচ্ছি, তোমরা পরবর্তীতে মিলিয়ে নিও। তো তোমাদের সুবিধার্থে হচ্ছে আমি এই যে এগুলো একটু দাগ দিয়ে দিয়েছি আর এই যে প্রথম অক্ষরটি লিখে দিয়েছি। তো আমি আবার একটু রিপিট করছি, তোমরা মিলিয়ে নিও। তো কুমড়ো হচ্ছে কুমড়োর ক কণ্ঠ, ফুলের ফ উষ্ঠ,
লতার ত হচ্ছে দন্ত, তারপরে আছে ডাটার ড হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন, তারপরে হচ্ছে বা মূর্ধা, তারপরে আছে গাছের স হচ্ছে তালু, তারপরে হচ্ছে ছুটির হচ্ছে মূর্ধন্য, পকেট হচ্ছে উষ্ঠ, আর ভেজা হচ্ছে উষ্ঠ, দেরি হচ্ছে দন্ত, কথা হচ্ছে দন্ত, পাগল হচ্ছে কণ্ঠ, আর মুরকি হচ্ছে মূর্ধন্য। তো এভাবে হচ্ছে আমাদের হচ্ছে 22 পৃষ্ঠা এবং হচ্ছে 23 পৃষ্ঠা আর হচ্ছে 24 পৃষ্ঠা শেষ হয়ে গেল। তো এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে 2.1.3 মানে উচ্চারণের স্থান অনুযায়ী ধ্বনি প্রকার। মাগো ওরা বলে কবিতা থেকে কিছু শব্দ নিচে দেওয়া হলো, শব্দগুলোতে যেসব বর্ণ ব্যবহার করা হয়েছে সেগুলো উচ্চারণের মানে উচ্চারণ স্থানটা বোঝার চেষ্টা করো, এরপর উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনিগুলোর প্রকার লেখো। একটি নম্বর তারা করে দিয়েছে। তো এখানে দেওয়া আছে হচ্ছে কুমড়ো, যে বিষয়গুলো আমরা যে উপরে পড়লাম সেই বিষয়গুলো এখানে আবার দিয়েছে। কুমড়ো 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 হচ্ছে ক, কুমড়ো ক কোথা থেকে এসেছে কণ্ঠ ব্যঞ্জন, আর ম হচ্ছে উষ্ঠ ব্যঞ্জন, আর র হচ্ছে মূর্ধন্য ব্যঞ্জন। তো আশা করি তোমরা এগুলো যে উপরেটার মতো করে পারবে। তো আমি দুটো করে দিই আর বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। একটা হচ্ছে এই যে ফ আর ল। তো ফ হচ্ছে কোথায়, এই যে ফ এখানে আছে মানে হচ্ছে উষ্ঠ, তোমাদেরকে এভাবে উল্লেখ করে দিতে হবে। এই যে হচ্ছে ফ হচ্ছে উষ্ঠ, এই যে উষ্ঠ ব্যঞ্জন হচ্ছে ফ। তারপরে হচ্ছে ল, ল হচ্ছে কোথায় আছে, ল দেখো কোথায় আছে, তোমাদের এখানে ল নেই, তবে চিন্তার কোনো কারণ নেই। কারণ কেননা এখানে তারা বলে দিয়েছে যে সেগুলো উচ্চারণ স্থান বোঝার চেষ্টা করো, তোমাদের সবগুলোর উত্তর করে দিতে বলেনি, যেগুলো তোমাদের মাঝে আছে সেগুলোই হচ্ছে তোমাদের করতে বলেছে। তো এখানে ল নেই মানে বাদ। তারপরে আছে ত, এখন আমরা দেখবো ত কোন ব্যঞ্জন, তো হচ্ছে দন্ত ব্যঞ্জন। এই যে এখানে তো হচ্ছে দন্ত ব্যঞ্জন, সুতরাং এখানে আমরা কি লিখবো, ত লিখবো, তারপরে কি লিখবো, একটা টান দিয়ে লিখবো দন্ত ব্যঞ্জন। কি হচ্ছে আমাদের দন্ত ব্যঞ্জন হচ্ছে ত। তারপরে হচ্ছে ডাটা ট, এগুলো হচ্ছে তোমরা ব্যবহার করবে, যেগুলো এই যে উপরে এই যে এগুলোতে আছে, উপরে এগুলোতে আছে, তোমরা শুধুমাত্র সেগুলো ব্যবহার করবে আর বাকিগুলো তোমাদেরকে ব্যবহার করতে হবে না। তো আশা করি তোমরা এটা খুব সহজেই সলভ করতে পারবে। তো আজকে পড়া হচ্ছে আমাদের 25 পৃষ্ঠা পর্যন্তই। আগামী পর্বে হচ্ছে আমরা এই যে যাত্রা শওকত আলী এই বিষয়টি নিয়ে পড়বো, অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে হচ্ছে আমরা আগামী পর্বে পড়ব। আশা করি তোমরা এই ছকটি তোমরা হচ্ছে ভালোভাবে পড়তে পারবে। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আগামী পর্বে আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা তো আমার একই কথা, যদি কোনোটাতে সমস্যা হয় তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো। তো সর্বোপরি একটাই কথা, তোমরা হচ্ছে যারা ঈদের আনন্দ করতে বাড়িতে গেছো তারা ভালোভাবে ঈদ উদযাপন করো, আর যারা যাই যেখানেই আছো সেখানেই খুব ভালোভাবে ঈদ উদযাপন করো এই কামনা করি। আর আগামী পর্বে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। কুরবানি রে, কুরবানি রে।